হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের রাসায়নিক গণনা। এইটা একটা এমন একটা টপিকস বা এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা মানে অনেকেই একটু অ্যাভয়েড করার চেষ্টা করে এবং খুব ইজি। মানে যতগুলো আমার তো মনে হয় আমাদের মাধ্যমিক লেভেলে যতগুলো ক্লাস আছে ফিজিক্যাল সায়েন্সের, এই চ্যাপ্টার আছে ফিজিক্যাল সায়েন্সের, সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার হচ্ছে এটা, বা ইজিয়েস্ট টপিক হচ্ছে এটা, রাসায়নিক গণনা। কারণ এখানে কি, জাস্ট যদি আমরা কিছু ফর্মুলা মনে রাখি, সেই ফর্মুলা মনে রাখলে তোমার কোনো মুখস্থ করতে হবে না, এনি টাইম তুই প্রশ্নে অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, মানে কোনো অসুবিধাই হবে না এখানে। জাস্ট কিছুগুলো ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো একটু মনে রাখতে হবে। ওকে, বাকি আর কিচ্ছু দরকার নেই। এবং এখান থেকে অবভিয়াসলি যতই নাম্বারের প্রশ্ন আসুক না কেন, একবারে ইজি ভাবে অ্যান্সার দেওয়া যায়। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে আমাদের যে টপিকসটা, সেই টপিকসটা যদি আমরা এখান থেকে অ্যান্সার করতে চাই, তাহলে আমাদেরকে কিছু কিছু ডাটা বা কিছু কিছু ইনফরমেশন বা কিছু কনসেপ্ট আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তার মধ্যে যেমন ফার্স্ট ডাটা হচ্ছে, আমি বারবার বলি যে আমাদের 1 থেকে 20 যে পিরিয়ডিক টেবিল আছে, হাইড্রোজেন, তারপর হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম, এরকম করে যে টোটাল 20 পর্যন্ত আছে। ক্যালসিয়াম আমি পুরোটা লিখছি না, ক্যালসিয়াম যে কোনো বইয়ে তুমি পেয়ে যাবে। ক্যালসিয়াম হচ্ছে 20, 40। ওকে, এই যে সিরিজটা 20 পর্যন্ত তোমাকে কিন্তু মনে রাখতে হবে। মানে সিলেবাসে 20 পর্যন্ত কোনো ডাটা এগুলো দেবে না, 20 পর্যন্ত কোনো ডাটা দেবে না। এরপর এগুলোর মানে কি, মানে এগুলো এরকম লেখার মানে কি? ধরো আমি যদি লিখি অক্সিজেন, অক্সিজেনের এইখানে লেখা থেকে কত 8, এইখানে লেখা থেকে 16। এই 8 আর 16 কথাটার অর্থ কি? না, এই 16 কথাটার অর্থ হচ্ছে ভর সংখ্যা। অবশ্যই তোমরা ইয়েতে পড়েছো, 9-এ, বা আরেকবার ভালো করে দেখো না, এটার কি নাম হলো? ভর সংখ্যা। আর এই যে 8 আছে যেটা নাই, এইটার নাম হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। পারমাণবিক ক্রমাঙ্ক। আর তাছাড়া এর আরো একটা নাম আছে, 8টার ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক, ইলেকট্রন সংখ্যা। তারপর আরো একটা নাম আছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। দেখো, এতগুলোর নাম: ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক। আর আমরা জানি যে পারমাণবিক ক্রমাঙ্ক টোটাল এই যে মৌলটা আছে, এর সমস্ত রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম প্রভৃতি সব কি করে মেনটেন্স করে, মানে এর উপরে নির্ভর করে, এই পারমাণবিক ক্রমাঙ্কের উপরে। পারমাণবিক ক্রমাঙ্ক যদি যদি যেমন 11 সোডিয়ামের আছে, তার কারণ কি, সোডিয়াম ওই জন্য ধাতু হয়ে যায়। এবং ইলেকট্রন কনফিগারেশন আমরা ইয়েতে পড়বো, ইলেকট্রন বিন্যাসে পড়বো, বা ওটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী চ্যাপ্টারে আমরা এগুলো পড়বো। এখন আমাদের যে কাজ করতে হবে, 1 থেকে 20 পর্যন্ত ভালোভাবে মুখস্থ রাখতে হবে, এবং নিচের সংখ্যাটা কি, উপরের সংখ্যাটি, এটি মনে রাখতে হবে। তাহলে উপরের সংখ্যা কি হলো? ভর সংখ্যা। নিচের সংখ্যা হচ্ছে, এটা পারমাণবিক ক্রমাঙ্ক বলতে পারি, ইলেকট্রন সংখ্যা বলতে পারি, প্রোটন সংখ্যা বলতে পারি। তা আমাদের এখানে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্কটা কাজে লাগবে। ক্লিয়ার? পারমাণবিক ক্রমাঙ্ক কাজে লাগবে যে কোনো বই থেকে, 1 থেকে 20 পর্যন্ত, বা তোমরা খাতায় লিখে নেবে। খাতায় লিখে নেওয়ার পর 1 থেকে 20 পর্যন্ত একবারে টোটালি মুখস্থ। এবার অনেক সময় লিখে 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 বারবার প্র্যাকটিস করে করে মনে রাখবে যে অক্সিজেন সমান কি, কিছু প্রচুর, যেমন আমাদের যেগুলো সাধারণ কিছু আমাদের মৌল আছে সেগুলো, যেমন আমি যদি এখানে নামগুলো লিখি, অক্সিজেন তো লিখলাম, কার্বন, কার্বনের 6-12, এরকম ভাবে তুমি মুখস্থ করতে পারো। নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7-14। তারপর হচ্ছে বললাম সোডিয়াম, সোডিয়াম হচ্ছে Na11-23। তারপর হচ্ছে সোডিয়ামের পর আরো অ্যালুমিনিয়াম আছে, 13 হচ্ছে 27। হ্যাঁ, এখানে কিন্তু ব্যতিক্রম থাকবে, সবসময় গুণ করে ওটা হবে না। হ্যাঁ, 11×2=22, কিন্তু 23 হয়। যেমন ক্লোরিন আছে, ক্লোরিন হচ্ছে তোমার 17-35। অনেক সময় আইসোটোপে 37ও হয়, তো আমি এখানে 35-এ লিখছি, যাই হোক। এটা হচ্ছে 35 বা 35.5। আচ্ছা, আবার যদি নাইট্রোজেন, অক্সিজেন হয়ে গেছে, হাইড্রোজেন তো লিখেছি অলরেডি। ফ্লোরিন আছে, ফ্লোরিন হচ্ছে 9, ফ্লোরিন হচ্ছে 9, 9×2=18। আর কি লিখবো? ফ্লোরিন, সোডিয়াম, হ্যাঁ, সালফার আছে, সালফারের 16-32। তারপর হচ্ছে সালফারের পরে কে আছে, পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে 19-38 বা 39। দেখো, এরকম ভাবে যে কোনো বই থেকে, ঠিক আছে, একবারে তোমাকে এটা ইন ডিটেলস ভালোভাবে, বা তুমি যে কোনো উপায়ে তোমাকে মনে কিন্তু রাখতে হবে। হয়ে গেল? এরপর মনে রাখার পর উপরে একটা ভর সংখ্যা, নিচে একটা পারমাণবিক ক্রমাঙ্ক হলো। এখন কি কাজ দেখো আমাদের,
এখন আমাদের এইটা মনে রাখার পর যে টার্মগুলো আমাদেরকে মনে রাখতে হবে সেই টার্মগুলো আমি ডান দিকে লিখছি। 1 নাম্বার হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক পারমাণবিক ভর। নাম্বার 2 আণবিক ভর। আণবিক ভর, পারমাণবিক ভর, আণবিক ভর, এরপর পারমাণবিক আয়তনে আমি পরে যাচ্ছি। ওকে, কারণ সেখানে একটা কন্ডিশন আমাদেরকে ফলো করতে, এই দুটো জিনিস ভালো করে দেখো আগে, আণবিক ভর আর আছে অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য কি আগে বলতো? অণু আর পরমাণু, যদি এটা খালি অক্সিজেন থাকে তখন এর নাম হয় পরমাণু। পরমাণু। আর যখন সেটা যৌগ গঠন করে, O2 হয়, বা ধরো তোমার CO2 হতে পারে, মানে নিজে নিজে যুক্ত হতে পারে, অন্য কারোর সঙ্গে যুক্ত হতে পারে, তখন তাকে আমরা কি বলি? অণু বলি। তাহলে এইগুলো সবগুলো হচ্ছে কি? এগুলো সব আছে আমাদের অণু। এখন তার মানে আমি বুঝতে পারলাম যে পরমাণুর যে ভর সেটা পারমাণবিক ভর হবে। পরমাণুর যে ভর সেটা পারমাণবিক ভর হবে, আর অণুর যে ভর সেটা আণবিক ভর হবে। এখন আমি কি করে আণবিক ভর আর পারমাণবিক ভর বার করব? না, অক্সিজেনের দেখো, এই যে মনে রাখতে বললাম এটা, এর মাথায় যেটা থাকে সেটা ভর সংখ্যা ডিনোটেট করছে। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত? না, অক্সিজেনের পারমাণবিক ভর আসবে, পারমাণবিক ভর, এটা অক্সিজেন লেখো, অক্সিজেনের পারমাণবিক ভর সমান কত আসবে? 16 আসবে। এই 16টাকে যদি তুমি বলো যে না আমি গ্রামে প্রকাশ করবো, হ্যাঁ করতে পারো। তুমি যদি বলি কেজিতে প্রকাশ করবো, করতে পারো। তা আমাদের যে সমস্ত বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছে তারা গ্রামে প্রকাশ করেছে, এই জন্য আমরা এটাকে গ্রামে প্রকাশ করতে পারি, গ্রাম লিখতে পারি। কিন্তু এই যে সংখ্যাটা, যেটা ভর সংখ্যা বলা হয়, এটা কিন্তু ঠিকঠাক পুরোটা কিন্তু এত গ্রাম হবে না, ঠিক আছে? অ্যাটমিক্স মাস ইউনিট আবার আলাদা আছে। তো আমরা যাই হোক এটাকে জাস্ট গ্রামে প্রকাশ করলাম। তাহলে 16 গ্রাম, মানে এরকম ধরে নেবে না যে অক্সিজেনের পারমাণবিক ভর এগুলো 16 গ্রাম, মানে আমি দাঁড়িপাল্লায় ওজন করতে পারবো, ঠিক আছে? জাস্ট এটা আমরা ধরেছি, কনসিডার করলাম, হলো, তাহলে গ্রামে প্রকাশ করা হলো তাকে। এরপর অণুর দিক থেকে যদি আমরা ধরি, এটা তাহলে এটা আমি এরপর মুছছি। তাহলে অণুর দিক থেকে যদি ধরি আমরা, তাহলে আণবিক ভর কত আসবে? অক্সিজেনের এটা পারমাণবিক ভর, আণবিক কত আসবে? আণবিক ভর, এটা অক্সিজেনের করছি, আণবিক ভর আসবে, দেখো অক্সিজেন কটা পরমাণু যুক্ত হয়েছে? দুটো। তাহলে একটা যদি পরমাণু 16 হয়, দুটোর কত হবে বলো? 16 ইন্টু 2 সমান হবে 32, এটা 32 গ্রাম। বুঝে গেল ব্যাপারটা? তাহলে দেখো যখন পরমাণু অবস্থায় থাকছে তাকে, তার যে ভর সংখ্যা সেটা হচ্ছে পারমাণবিক ভর, আর যখন অণু গঠন করছে তখন তার যে ভর, মোট ভর, তার ভর বলবো না, মোট ভর, তখন তাকে বলবো আমরা আণবিক ভর। ওকে, এখন ধরো কার্বন ডাইঅক্সাইড জানতে চেয়েছি। এই কার্বন ডাইঅক্সাইড কি করে বার করবো দেখো, না এরকম ভাবে প্রথমে আমরা এর সংকেত লিখবো, এরপর কার্বনে দেখবো কত, কার্বনে 6 12। তাহলে 6 12 হলে, মানে 6 12 মানে এই যে সি, এইখানে 6 আছে, এখানে 12 আছে, তাহলে এই যে এইটা ভর সংখ্যাটা ধরবো, তাহলে 12। আচ্ছা, এখানে কিছু লেখা আছে কি? নেই, মানে 1 আছে, তাহলে 12ই হলো। তারপর একটা, যখন আমাদের কোনো যৌগ করব, একটা পরমাণু শেষ হলে একটা যোগ চিহ্ন দেবো। তারপর অক্সিজেন, এটা তো কার্বন পরমাণু, কার্বন পরমাণুর কাজ আমার শেষ হয়ে গেল, যোগ চিহ্ন। তারপর অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণুর কত? না দেখো 16 ইন্টু হচ্ছে 2, তার মানে 12 প্লাস 16 দুগুণে 32 সমান কত আসছে? 44। এটা গ্রামে প্রকাশ করলে গ্রাম হবে, 44 গ্রাম। তাহলে অক্সিজেনের, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত হলো? 44 গ্রাম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই দুটো জিনিস আমাদেরকে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, আণবিক ভর কি, পারমাণবিক ভর কি, কিভাবে বার করবো। এখন ধরো যদি তোমাকে দিয়েছে, জল দিয়েছে, বলেছে যে জলের বার করো, তো এখানে কি লিখবো আমরা? জল, দেখো হাইড্রোজেন 1 আর নিচে আছে 2, হলো, প্লাস অক্সিজেনের কত? 16 সমান কত? অ্যান্সার হলো 18। এটা গ্রামে প্রকাশ করলে গ্রাম আসবে। বোঝা গেল? আবার যদি দেয় সালফিউরিক অ্যাসিড, এটা নিশ্চয়ই তোমরা সংখ্যা শিখেছো, H2SO4, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেনের কত? 1 ইন্টু 2 প্লাস সালফারের হচ্ছে 32, কারণ 16 নিচে, উপরে 32, ওটাকে বললাম না, ওগুলো মুখস্থ রাখতে হবে। আর 16 ইন্টু কটা আছে দেখো, অক্সিজেন 16 আর 4 আছে, তাহলে 4 4 64, তার মানে 2 32 হচ্ছে কত? 34 হলো, প্লাস হচ্ছে 16, 4 4 4 24, 2 16 64, তাহলে 64 8 আর 3 98 হলো। এটাকে গ্রামে প্রকাশ করলে কি হবে আমাদের? 98 গ্রাম হবে।
এই দুটো জিনিস আমাদেরকে অ্যাট ফার্স্ট ভালোভাবে মনে রাখতে হবে এবং কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটাও আমি বোঝালাম। ক্লিয়ার? এরপর নেক্সট দেখো আমাদের কি মনে রাখতে হবে। আণবিক ভর হলো, পারমাণবিক ভর হলো, এরপর হচ্ছে আণবিক আয়তন। এখানে আণবিক আয়তন আর পারমাণবিক আয়তন। আণবিক আয়তন আর 4 নাম্বার হচ্ছে পারমাণবিক আয়তন। আণবিক আয়তন, পারমাণবিক আয়তন। ওকে, তো আণবিক আয়তন আর পারমাণবিক আয়তন কি না, কোনো কোনো যখন পরমাণু অবস্থায় থাকবে সে যতটা তার যে আমরা আণবিক ভর বার করলাম না, ওই ভরটা যতটা অঞ্চল দখল করে রাখবে সেটাই হবে তার পারমাণবিক আয়তন। ক্লিয়ার? মানে ধরো যদি আমরা বলি অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেন কত পেয়েছি আমরা? অক্সিজেনের পারমাণবিক ভর পেলাম কত? 16 গ্রাম। এখন এই 16 গ্রাম অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন যে আয়তন দখল করবে, বোঝা যাচ্ছে? 16 গ্রাম অক্সিজেন যে আয়তন দখল করবে সেটাকে বলবো কি আমরা? আণবিক আয়তন। ওকে, আর যখন পারমাণবিক আয়তন আসবো তখন কত আসবে? 32 আসবে। তার মানে দেখো 16 গ্রাম অক্সিজেন যে আয়তন দখল করে, যে আয়তন দখল করে বা স্থান অবস্থান করে তাকে পারমাণবিক আয়তন বলে। পারমাণবিক আয়তন বলে। ওকে, এরপর যখন অণু চলে আসবে তখন কি হবে না, দেখো তখন আমরা দেখো চেঞ্জ করব, এখানে 16 জায়গায় কত লিখবো? 32। এটা বোঝা গেল ব্যাপারটা না? যখন তার আণবিক থাকবে তখন আণবিক, আর যখন পরমাণু স্টেট থাকবে তখন পারমাণবিক। তো যখন 16টা হলো তার মানে অক্সিজেন কি অবস্থায়? পরমাণু, এই জন্য পারমাণবিক আয়তন। যখন এখানে অণু করে দেবো তখন এখানে কত হয়ে যাবে? 32। যে আয়তন দখল করবে তাকে তখন এটা আণবিক বলে দেবো, তখন এটা পারমাণবিক হবে না, আণবিক। ওকে, আণবিক আয়তন হবে, তাকে আয়তনে আণবিক। তার মানে দেখো যে পরিমাণ আয়তন পরমাণু দখল করবে তাকে পারমাণবিক আয়তন, অণুটা যে দখল করবে সেটা হচ্ছে তার আণবিক আয়তন। এখন এই যে আয়তনটা না, সেই আয়তনটা এসটিপি না বলে বলবো, হ্যাঁ এসটিপিতে সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান হয়। আর যদি তুমি এরপর কোনো কারণে উষ্ণতা কম বেশি করো তখন কিন্তু এসটিপি আমরা এর আগের ক্লাসে পড়েছি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে আমরা ভ্যালুগুলো নিশ্চয় করেছি, ভ্যালুগুলো মনে আছে। এসটিপি, টি এর ভ্যালু কত হয়? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। পি এর ভ্যালু কত হয়? 1 এটিএম। আচ্ছা, তারপরে ভি এর ভ্যালু হচ্ছে 22.4 লিটার। এগুলো আমরা এর আগের চ্যাপ্টার ইন ডিটেলস করেছি, বা এগুলো এখনো মনে রাখো, আরেকবার বলে দিলাম। 1 এটিএম বা এটা হচ্ছে 76 mm Hg চাপ, এটা হতে পারে, সেটাকে 1 এটিএম অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে দেখো ভি এর আয়তন 22.4 লিটার, এটা হচ্ছে এসটিপি। এখন এসটিপিতে কি বলছি দেখো, এসটিপি মিন্স হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে এই যে আণবিক বা পারমাণবিক যে আমরা ভর পাচ্ছি, ধরো পারমাণবিক ভর অক্সিজেনের ক্ষেত্রে 16 পেয়েছি, তো 16 গ্রামের আয়তন এই 22.4 হবে যদি এসটিপি থাকে, মানে তোমার উষ্ণতা এটা থাকে, প্রেসার এটা থাকে, তাহলে আয়তন এইটা হয়ে যাবে। বুঝা গেল? এরপর যদি বলে তোমাকে আণবিক আয়তন কত হবে না, তখন 32 গ্রাম, তখন আর 16 হবে না, তখন 32 গ্রামে ওই 22.4 আসবে। তার মানে দেখো এখানে যখন আমরা বলছি 16 গ্রাম অক্সিজেন পরমাণুর আয়তন 22.4 লিটার। ওকে, আচ্ছা আবার বলছি 32 গ্রাম অক্সিজেন অণুর আয়তন 22.4 লিটার। এইটা কিন্তু অবশ্যই এসটিপি তে হতে হবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে, তাহলে 22.4 লিটার করে আসবে। এরপর তুমি যদি এসটিপি কে চেঞ্জ করে দাও তখন কি 22.4 হবে? হবে না, তখন ভেরিয়েশন হবে। তার জন্য যে আমরা সূত্র, তার যে কি করে তার আয়তন নির্ণয় করব, এর আগের ক্লাসে আমরা পড়েছি একটা ফর্মুলা, সেখানে আমরা দেখেছি কত, যে পিভি সমান ছিল এনআরটি। এই ফর্মুলা থেকে তখন বার করতে হবে। হ্যাঁ, ধরো পি এর মান কিছু পরিবর্তন হয়ে গেছে, এখানে 760 নেই, তাহলে পি এর মান বসাবো। আচ্ছা,
এন এর মান মোল, এটা ধরো 16 গ্রাম নেই, 16 গ্রাম যদি থাকে 1 মোল হবে, 32 গ্রাম যদি অণু থাকে তখন 1 মোল হবে। ক্লিয়ার? আর আর এর মান তো আমরা জানি 0.082 বা 3 অনেক ক্ষেত্রে দেওয়া থাকে, ওটা বসাবো। আর টি এর মান যে উষ্ণতা দেওয়া থাকবে, আর যদি এসটিপি হয় অবশ্যই 22.4 লিটার আসবে। এবং এই জায়গাটা দেখো সব বারবার তোমরা ভুল করছো, এটা হচ্ছে 16 গ্রাম, তখন কি আছে তার পরমাণু অবস্থায়, আর অণু অবস্থায় 32 গ্রাম। পরমাণুর আয়তন অণুর আয়তনের পার্থক্য হবে, তার কারণ আণবিক আয়তন পারমাণবিক আয়তনের কি হয় পরিবর্তন হয়। আর যদি এসটিপি থাকে তাহলে দুটো সমান হবে, এসটিপিতে কি থাকবে দুটো সমান হবে। এরপর তোমার যদি অক্সিজেনের জায়গাতে অন্য কিছু গ্যাস আছে, ধরো আমি হাইড্রোজেন বলছি, এই জায়গায় হয়ে গেল হাইড্রোজেন, তখন এইখানে কত বসবে জানো? এইখানে তখন 2 বসে যাবে। আচ্ছা, হাইড্রোজেন হলো পরমাণুর ক্ষেত্রে 1 বসবে, আর এখানে 2 বসবে যখন তার হাইড্রোজেন অণু চলে আসবে। ক্লিয়ার? যদি তোমার এখানে কার্বন ডাইঅক্সাইড চলে আসে, কার্বন ডাইঅক্সাইড CO2 চলে আসে, তখন কত হয়ে যাবে না CO2 এর ক্ষেত্রে 44 করলো, 44 গ্রাম হয়ে যাবে এসটিপিতে। ক্লিয়ার? 44 গ্রামে অতগুলো অণু থাকবে। কার্বন ডাইঅক্সাইডে তো পরমাণু স্টেট আসবে না। বুঝা গেল? তাহলে এতগুলো পড়ছেন আমাদের। এরপর এর আগে আমরা একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে কি ওই যে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে বলেছিল যে সম উষ্ণতা, নির্দিষ্ট ভরের সম উষ্ণতা ও সমচাপে বা নির্দিষ্ট উষ্ণতায় সমায়তন ও সমচাপে সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। ঠিক আছে? তার মানে এখন দেখো আমরা এই যে আণবিক আয়তন দেখলাম, ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের কি আণবিক আয়তন কত বলো? আণবিক আয়তন, আমরা আণবিক আয়তন কত দেখলাম? 2 গ্রাম, তাই তো? হাইড্রোজেনে 1 আর নিচে 2 আছে, তাহলে এই 2 গ্রাম হাইড্রোজেনে কতগুলো অণু থাকবে? 2 গ্রাম হাইড্রোজেনে কতগুলো অণু থাকবে না আমরা যেটা অ্যাভোগাড্রো যেটা বলেছে সেখান থেকে আমরা দেখেছি যে যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার হয়, মানে যে কথাটা উনি বলছেন যে সম উষ্ণতা সমচাপ, ধরো এখানে টি ভি আর পি, ওকে, তো টি এর মান হয়ে গেল তোমার ধরো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, পি এর মান হয়ে গেল 1 ATM, আর হচ্ছে ভি এর মান হয়ে গেল 22.4 কেল মানে লিটার। এইরকম যদি হয় মানে এসটিপি তে যদি থাকে, তাহলে হাইড্রোজেনের 2 গ্রাম, হাইড্রোজেনের এই 2 গ্রামে অণু থাকবে 6.023 ইন্টু 10⁻23 টি। ক্লিয়ার? এটা যদি এটা এই কন্ডিশন থাকে, এতটাই অণু থাকবে তার। এরপর যদি তোমার এইগুলো পরিবর্তন হয় তখন পরিবর্তন হবে, তার ক্ষেত্রে ওই যে ফর্মুলা বললাম পিভি সমান এনআরটি ফর্মুলা থেকে আমাদেরকে বার করতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা সবসময় ধরে নেব যে ওই কন্ডিশনটা তারা মেনটেন করছে, এবং সবসময় তার আণবিক ভর বা পারমাণবিক ভর সমান ধরে নেব যে তার অনুসংখ্যা এটা আছে। ওকে, তার মানে ধরো যদি তোমাকে বলে নাইট্রোজেন, ধরো N2 আছে, N2-র আণবিক ভর হবে কত? 14, 14 দুগুণ 28 হয়ে গেল 28, তাহলে 28 গ্রাম নাইট্রোজেনের অনুসংখ্যা কত? তাহলে দেখো 28 গ্রাম মানে কি হয়ে গেল? 28 গ্রামটা তার কি ভর হলো? আণবিক ভর। তার মানে আণবিক ভরে এই সংখ্যক থাকবে 6.022 আছে অনেক বইয়ে, কোনো অসুবিধা নেই। 23 এত টি টি সংখ্যা 8টা, এবং সেই সংখ্যাটা দেখো অনেক বড়, মানে এইটার পিঠে, এই সংখ্যাটার পিঠে আবার 23টা শূন্য আছে। ঠিক আছে? 23টা শূন্য আমার বোর্ডটাই হয়তো পেরিয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? মানে নাইট্রোজেনের এই 28 গ্রামে এত থাকবে। এরপর যদি হাইড্রোজেন দেখো, হাইড্রোজেনের কত? 2 গ্রামে এত থাকবে, কারণ কি এটা আণবিক আয়তনের উপরে ডিপেন্ডেন্ট করবে। তার মানে এই নয় যে এখানে আমি 28 গ্রামে এতটা আছে তাহলে হাইড্রোজেনের তো অনেক কম আছে, কম থাকবে না, তার অণুগুলো বেশি দূরে দূরে থাকবে। ক্লিয়ার? অণুগুলো বেশি দূরে দূরে থাকবে, আয়তন বেশি দখল করবে। মানে দেখো এখানে 2 গ্রাম সমান হচ্ছে 22.4 লিটার, এখানে 28 গ্রাম সমান 22.4 লিটার। বুঝে গেল ব্যাপারটা? এরপর আমরা কিছু এক্সাম্পলে যাই, তাহলে আবার আমাদের ভালো ক্লিয়ার হবে এখান থেকে। ধরো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, বলেছে যে 9 গ্রাম H2O, H2O মানে জল, 9 গ্রাম জলের অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কত? 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত? এটি হচ্ছে আমাদের প্রশ্ন করা হয়েছে। 9 গ্রাম জলে আমাদের অণুর সংখ্যা কত? এখানে কিভাবে আমরা অ্যান্সার দেব? তাহলে দেখো 9 গ্রাম জলে কত বলেছে আমাদের অণুর সংখ্যা কত। তাহলে দেখো ফার্স্ট কাজ হচ্ছে যখন অণু সংখ্যা আমরা বার করব তখন এটার অবশ্যই আমাদেরকে আণবিক ভর বার করতে হবে, এবং সেই আণবিক ভর সমান অ্যাভোগাড্রোর সঙ্গে কম্পেয়ার করব। তার মানে জলের আণবিক ভর কত?
H2 এর আণবিক ভর কত আসবে? আণবিক ভর আসবে দেখো 1 × 2 প্লাস হচ্ছে 16 সমান হলো 18 গ্রাম। তাহলে 18 গ্রামে অণু কত থাকবে? 6.023 × 10⁻23। আণবিক ভর বা পারমাণবিক ভর সবসময় অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। আমরা বাকি যে কন্ডিশনগুলো তোমাকে বললাম যে এসটিপি, সেটা আমরা কনসিডার করে নিচ্ছি, যেখানে তারা এসটিপিতে আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার আছে। তাছাড়া ওই ভলিউম থাকবে না, ভলিউম ইনক্রিজ ডিক্রিজ হয়ে গেলে সামথিং কিছু অণু চলে যাবে, হ্যাঁ, সেগুলো কিন্তু আলাদা ব্যাপার। তার মানে এখানে দেখো 18 গ্রাম, তাহলে এখানে কি নিয়ম করব? 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? অণুর সংখ্যা 6.022 × 10⁻23 টি টয়রোসে টি। এবার 1 গ্রামে করো, 1 গ্রাম জলে অণুর সংখ্যা একটু সমান না দিয়ে এমনি করো, 6.022 × 10⁻23 বাই কত হলো 18 এত টি। এরপর হচ্ছে তোমার কত বার করতে বলেছে? 9 গ্রাম। 9 গ্রাম জলে অণুর সংখ্যা আসবে 6.022 × 10⁻23 × 9/18। 9 দিয়ে 18 কে কাটলে 2। এরপর 2 দিয়ে তুমি এটাকে ভাগ করবে, পাওয়ারটাকে ভাগ করার চেষ্টা করবে না, পাওয়ারটাকে পাওয়ারের মতো থাকতে দাও, ক্লিয়ার? সংখ্যাটাকে ভাগ করো, দিয়ে পাওয়ারটা বস করে দিবে। তাহলে দেখো 2 দিয়ে 6 কে যদি ভাগ করি তাহলে 3, বা ভাগ করে দেখে নিব অন্য জায়গায় 011 আসবে × 10⁻23 টি। এটি অ্যান্সার হয়ে গেল আমাদের, ক্লিয়ার? কি বলছি? সংখ্যাটাকে ভাগ করবে, পাওয়ারটাকে ভাগ করবে না। 10⁻, ওর মাথায় যে 23 আছে ওকে ভাগ করবে না, হলো? এরপর যদি এই প্রশ্নটায় আমাদেরকে ঘুরিয়ে দেয়, বলে যে এইখানে বলে দিল, এর উপরে লিখছি অক্সিজেন পরমাণু সংখ্যা কত, এরকম ধরো এই প্রশ্নটা করে দিল, তখন আমরা কি লিখবো? না, তার ক্ষেত্রে দেখো এই অণুটা আমাদেরকে বার করতে হবে। এতগুলো অণু হলো, ঠিক আছে? অণু বার করার পর আমরা এই ফর্মুলাতে চলে যাব। এখানে ভালো করে দেখো তো, এইটা অণুতে অক্সিজেন পরমাণু কটা আছে? অক্সিজেন পরমাণু কতগুলো আছে? H2O। ও এর নিচে কত লেখা আছে? 1। তার মানে অক্সিজেন পরমাণু একটা আছে, অর্থাৎ একটি অণুতে একটি পরমাণু, অর্থাৎ অণু যেটা বেরোবে সেটা অ্যান্সার বেরোবে। তাহলে এখানে তুমি লিখে দাও অক্সিজেন পরমাণু কত হবে? অক্সিজেন পরমাণু সংখ্যা সমান হচ্ছে, এটা অ্যান্সার আসবে 6011 × 10⁻23 টি। এরপর যদি বলে হাইড্রোজেন পরমাণু সংখ্যা, তখন কত আসবে? ভালো করে তাকাও, একটা অণুতে কটা আছে? নিচে কত লেখা আছে? 2। তাহলে 2 গুণ করে দিলে হচ্ছে 6.022 × 10⁻23 টি। বুঝা গেল? তাহলে যখন পরমাণু বলবে, অ্যাট ফার্স্ট অণু বার করব, তারপর দেখবো যে কতগুলো আছে একটা অণুতে পরমাণু, সেই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। বা অনেকে এখানেও করে যে 18 গ্রাম জলের অণু সংখ্যা না লিখে লিখলো অক্সিজেন পরমাণু সংখ্যা দিয়ে কতগুলো আছে, এটা যেহেতু একটাই আছে তাহলে এর সঙ্গে 1 গুণ করে দিল, ক্লিয়ার? ওরকম ভাবে তুমি করতে পারো, মানে ফার্স্ট হিসাবে তো লাস্ট একবার অ্যান্সার এখানে চলে আসবে। আর বা অণু বার করে যতগুলো দেখবে পরমাণু আছে ততগুলো গুণ করে দেবে। বুঝে গেল ব্যাপারটা? সেভাবেও তুমি করতে পারো, ওকে? এরকম ভাবে এখান থেকে প্রশ্ন পড়বে। এরপর আবার একটা টাইপের, যেটা আয়তনের প্রশ্নটা পড়ে, ধরো পড়েছে আয়তনের দিক থেকে যে প্রশ্নটা পড়ে, বা অনেক সময় মোল সংখ্যা দিয়ে প্রশ্ন পড়ে, মোল সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, মোল সংখ্যাটা আমি বলা হয়নি, মোল সংখ্যা বলে দিচ্ছি। দেখো, আণবিক ভর বা পারমাণবিক ভর যত গ্রাম হবে সেটা 1 মোলের সমান, ক্লিয়ার? কি বললাম? 1 মোলের সমান, অর্থাৎ আমরা যদি অক্সিজেন বলি তাহলে হচ্ছে 32 হলো, 32 গ্রাম অক্সিজেন অণু সমান হচ্ছে 1 মোল অক্সিজেন অণু, ঠিক আছে? 1 মোল অক্সিজেন অণু, এতগুলো অণু হবে 32 গ্রাম সবসময়, মানে আণবিক ভরটাকে যদি গ্রামে প্রকাশ করি সেটা 1 মোলের সমান হবে। তার মানে দেখো তো 1 মোল সমান কত আসছে আমাদের? এইটা সমান একবার বললাম অ্যাভোগাড্রো সংখ্যা সমান, একটু আগে তো আমরা অঙ্ক করলাম যে আণবিক ভর করলাম না, যে 32 গ্রাম
O2 সমান হচ্ছে 6.022 বা 23 ইন্টু 10⁻23 এতটি অণু। ওকে, আবার এখানে আমরা কি বলছি, এখানে বলছি ওইটাই দেখো 32 গ্রাম O2 অণু সমান 1 মোল অণু, এটাও তো এত গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা মানে এতটা, তার মানে এইটা তো কোনো জায়গায় সমান হয়ে যাচ্ছে না। হ্যাঁ, এই জন্য আমরা 1 মোল অণু সমান অ্যাভোগাড্রো সংখ্যক, দ্যাট মিন্স হচ্ছে 22 ইন্টু 10⁻23 টি এতগুলো অণু। ক্লিয়ার? ব্যাপারটা বুঝে গেল? 1 মোল সমান এতটা অণু। n মোল সমান কত হবে? n দ্বারা মাল্টিপ্লাই করে দাও, হয়েছে। তো এখান থেকে একটা প্রশ্ন পড়ে, এগুলো কিন্তু সব গল্প চলছে আমাদের এসটিপি গল্প। হ্যাঁ, টেম্পারেচার সব যেন মনে করছি সব সেম আছে আর কি। ধরো প্রশ্ন পড়েছে 7 গ্রাম নাইট্রোজেন N2 এর অণু সংখ্যা স্মল n হলে বা x হলে বা y হলে বা z হলে, যেটা খুশি, স্মল n হলে তোমার হচ্ছে 22 গ্রাম CO2 তে অণু কত, অণু সংখ্যা কত? এটা অণু সংখ্যা কত আছে? 7 গ্রামে n, তাহলে 22 গ্রাম কিন্তু আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই দুজনেরই আণবিক ভর বার করতে হবে আমাদের। তার মানে ধরো এখানে আমরা কি লিখলাম, N2 এর আণবিক ভর 14 দুগুণে কি 28 গ্রাম। ওকে, আবার আমরা বার করলাম CO2, আমরা অলরেডি আগে বার করেছি 44 গ্রাম। হলো, এরপর দেখো 28 গ্রামে কত অণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক। 28 গ্রামে থাকার কথা তোমার অ্যাভোগাড্রো সংখ্যক। আমাদের বলেছে 7 গ্রামে n আছে, তাহলে 7 গ্রামে যদি n থাকে তাহলে দেখো 28 এর কত ভাগ, 28 এর কত ভাগ, সেখান থেকে তুমি এরপর হিসাব করো। 7 গ্রামে, এবং সব কন্ডিশনগুলো আমরা বলছি কি কোনখানে চলছে, এসটিপি তে চলছে সব ঘটনা। এসটিপি তে আমরা এই ধরনের প্রবলেমগুলো বা সমস্যাগুলো আমরা সলভ করছি। ওকে, তার মানে এখানে আমরা 7 গ্রামের অণু সংখ্যা বলা আছে n, তাহলে n এর ভ্যালু কত হবে দেখো না, 28 গ্রামে থাকবে হচ্ছে ডট 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 অণু সংখ্যা ক্যাপিটাল N মানে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 8 এটা 28 28, একে কত থাকবে n বাই 28, আর তোমার ইয়েতে কত থাকবে 7 গ্রামে, 7 গ্রামে থাকবে 7n বাই 28, মানে হচ্ছে ক্যাপিটাল N বাই তার সাথে 28 4, এইটি হচ্ছে স্মল n এর ভ্যালু, স্মল n এর ভ্যালু। ওকে, এরপর তুমি 44 গ্রামে বার করো না, 44 গ্রামে কত থাকবে, 44 গ্রামে থাকবে তোমার ক্যাপিটাল N, আর 22 গ্রামে কত থাকবে, ক্যাপিটাল N বাই 44 ইনটু উপরে গেল 22, মানে হচ্ছে n বাই 2, এখানে হচ্ছে n বাই 2, তাহলে n বাই 2 এর মান কত হচ্ছে দেখো, সেটা বার করলে অ্যানসার হয়ে গেল। ওকে, তাহলে স্মল n বাই 2 আসছে অ্যানসার, তাই তো? স্মল n বাই 2, দেখো n বাই 2 এখানে আমাদের n বাই 2, এখানে ধরো স্মল এটা সমান এটা আসছে তো সমান স্মল n, তাহলে দেখো এখানে স্মল n এর ভ্যালু হচ্ছে আমাদের ক্যাপিটাল N বাই 4। আবার এখানে এইটাকে আমরা লিখতে পারি যে ক্যাপিটাল N বাই 2 ইনটু হচ্ছে হাফ, আর ক্যাপিটাল N বাই 2 এটা আমাদেরকে বার করতে বলেছে, তার মানে এটা এখানে চলে আসছে, ও n বাই হচ্ছে তোমার 2n হচ্ছে, তাহলে দেখো এটা হচ্ছে তোমার n, বা নিচের লাইনটা হচ্ছে 2n সমান হচ্ছে ক্যাপিটাল N বাই 2, তো ক্যাপিটাল N বাই 2 আর এখানেও ক্যাপিটাল N বাই 2, তাহলে এখানে ভ্যালু কত আসছে n বাই 2, তাহলে এতে অণু থাকবে কত 2 ইনটু n, অণু সংখ্যা কত থাকবে 2 ইনটু n থাকবে। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? তা আমরা আজকে একটু বেসিক গেলাম, পরবর্তী মানে নেক্সট ভিডিওতে ইকুয়েশন নিয়ে আসবো, ইকুয়েশন গুলো কিভাবে আমরা সলভ করব বা কিছু ইকুয়েশন দিয়েছে সেখান থেকে কিভাবে আমরা নিউমেরিক্যাল করব সেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। অবশ্যই করে কি 1 থেকে 20 পর্যন্ত তোমাদেরকে মুখস্থ করতে হবে, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে।